হাই, আমি তমজিৎ স্যার। ক্লাস 5-এর বাংলা বিষয়ের আজকের যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে পাখির কাছে ফুলের কাছে কবিতাটি আল মাহমুদের লেখা। তো আশা করি তোমাদের আগের পাঠগুলো বুঝতে খুব একটা অসুবিধা হয়নি। আর আমি তো আগেই বলেছি, যদি তোমাদের অসুবিধে হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো মোটামুটিভাবে আজকের যে পাঠ পাখির কাছে ফুলের কাছে, এটা আমাদের বিভিন্ন স্কুলে সেকেন্ড ইউনিট টেস্টের একটি টপিক। আমি যদি সাধারণভাবে ধরে নিই, সেকেন্ড ইউনিট টেস্টে আমাদের এই পাঠ্যাংশটি রয়েছে। এছাড়াও রয়েছে বা থাকার কথা বিমলার অভিমান, ছেলেবেলা, মাঠ মানে ছুট, পাহাড়িয়া বর্ষার সুরে, বোকা কুমিরের কথা ইত্যাদি। যে স্কুল যেমনভাবে সেটাকে সাজান, কিন্তু মোরাললেস এরকমই। তো আমরা আজকে পড়ব পাখির কাছে ফুলের কাছে কবিতা। প্রথমে আমরা কবিতাটা পড়ে নিই। আল মাহমুদ, পাখির কাছে ফুলের কাছে। নারকোলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল, ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল। ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর, ঝিম ধরা এই মস্ত শহর কাঁপছিল থরথর। মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছে কেউ, পাথর ঘাটার গির্জেটা কি লাল পাথরের ঢেউ। দরগাতলা পার হয়ে যেই মোড় ফিরেছি বাঁয়ে, কোত্থেকে এক উটকো পাহাড় ডাক দিল, আয় আয়। পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘিটার পার এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার। আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল বলল, এসো আমরা সবাই না ঘুমোনোর দল। পকেট থেকে খোলো তোমার পদ্য লেখার ভাঁজ, রক্ত জবার ছোপের কাছে কাব্য হবে আজ। দিঘির কথায় উঠল হেসে ফুল পাখিরা সব, কাব্য হবে কাব্য হবে জুড়ল কলরব। কি আর করি, পকেট থেকে খুলে ছড়ার বই, পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই। এই হচ্ছে কবিতাটা। কবিতার কবি আল মাহমুদ। আল মাহমুদের জন্ম বাংলাদেশের কুমিল্লায় 1936 সালের 11 জুলাই। বর্তমান বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার মোরাইল গ্রামে তিনি জন্মগ্রহণ করেন বলা যেতে পারে। তার পুরো নাম মীর আব্দুস শুকুর আল মাহমুদ। আরেকবার বলছি, মীর আব্দুস শুকুর আল মাহমুদ। খুব ছোট থেকেই তিনি কবিতা গল্প লেখা শুরু করেছিলেন। বিশেষ করে ষষ্ঠ শ্রেণীতে বা ক্লাস 6-এ পড়ার সময় থেকেই তার কবিতা ও গল্প দৈনিক সত্যযুগ পত্রিকায় ছাপা হয়। আর যখন তিনি ক্লাস 10-এ পড়তেন, তখন বাংলাদেশের ভাষা বিদ্রোহ বা ভাষা আন্দোলন শুরু হলে তিনি সক্রিয়ভাবে তাতে যোগ দেন। দৈনিক গণকণ্ঠ কাগজের সম্পাদক ছিলেন। উল্লেখযোগ্য কবিতার বই লোক লোকান্তর, কালের কলম, সোনালী কবিন। তিনি বাংলাদেশের বিখ্যাত কবি। তার মানে আমরা এতক্ষণ যা পড়েছি তা আমাদের ভারতবর্ষের কবিদের কথা পড়েছি। এবার আমরা বাংলাদেশের একজন কবির কবিতা নিয়ে আলোচনা করব, বা পাঠ্যাংশটি নিয়ে আমরা সেটার সম্পর্কে বলবো। তাহলে এতদিন ছিল হচ্ছে আমরা ভারতবর্ষের বা কলকাতার কবিদের নিয়ে কথা বলেছি, বা বাংলার কবিদের নিয়ে কথা বলেছি, বা লেখক লেখিকাদের নিয়ে কথা বলেছি। এবার আমরা পড়ছি সেটা হচ্ছে বাংলাদেশের একজন বিখ্যাত লেখক, তার কথা আল মাহমুদ। তিনি বাংলাদেশের বাংলা একাডেমি পুরস্কার সহ বহু পুরস্কারে সম্মানিত হয়েছেন। আর ছাত্র আন্দোলনের সময়, অর্থাৎ সেই ভাষা আন্দোলনের সময় যখন তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, তখন কিন্তু তার লেখা বিভিন্নভাবে বিভিন্ন পত্রপত্রিকায় ছাপা হয়। তিনি 1954 সালে লেখালেখির এই সূত্র ধরেই ঢাকায় চলে এসেছিলেন। তারপর তিনি
প্রথমে দৈনিক মিল্লাত পত্রিকার লুপ রিডার হিসেবে সাংবাদিকতা জগতে প্রবেশ করেছিলেন। এইভাবে তার কর্মজীবন, সাহিত্যিক জীবন শুরু হয় এবং কালের নিয়মে সেটা চলতে থাকে তার ধারাবাহিকতা। এবং জয় বাংলা পুরস্কার, লালন পুরস্কার, বাংলাদেশের 21শে পদক সহ বিভিন্ন পুরস্কারও তিনি পান। আর আগেই তো একাডেমি পুরস্কারের কথাও বলেছি বাংলাদেশের। তো এই কবি তিনি কিন্তু খুব সাম্প্রতিককালে মারা যান, 2019 সালে। কবি বলো, সাহিত্যিক বলো, তার মৃত্যু হয় জাস্ট গত বছরই 2019 সালে। তো এটা গেল কবি সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা। এবার আমরা আমাদের পাঠ্যাংশ পাখির কাছে ফুলের কাছে নিয়ে একটু আলোচনা করব। এই কবিতাটি নেওয়া হয়েছে কবির মূল যে গ্রন্থ, অর্থাৎ পাখির কাছে ফুলের কাছে নামক কাব্যগ্রন্থ থেকে। কাব্যগ্রন্থটার নামই হচ্ছে পাখির কাছে ফুলের কাছে, সেখান থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। এবার যদি আমরা কবিতার সারসংক্ষেপ বা বিষয়বস্তু যাই বলো না কেন সেটা নিয়ে আলোচনা করি, তাহলে দেখব যে এই কবিতায় সুন্দর একটি জ্যোৎস্না রাতের বর্ণনা করা হয়েছে। প্রথমেই চাঁদ উঠেছে, সেকেন্ড লাইনে তোমরা দেখতে পাবে ডাবের মতো চাঁদ। সেরকম একটা ঠান্ডা এবং গোলগাল চাঁদের কথা বলা হচ্ছে, অর্থাৎ জ্যোৎস্না রাতের একটি সুন্দর বর্ণনা আছে। প্রকৃতির প্রতি কবির যে এক ভালোবাসা, এটা এই কবিতায় ফুটে উঠেছে, বা প্রকৃতির প্রতি যে টান সেটা এই কবিতায় ফুটে উঠেছে। কবি বড় শহরে বসবাস করেন, কিন্তু সেই কোলাহল বা জনজীবন বা অত ঘিঞ্জি পরিবেশ তার পছন্দ নয়। তাই রাতের শহরে যখন নারকেল গাছের মাথায় গোল চাঁদ ওঠে, ওই তখন তার দেখতে খুব ভালো লাগে। তিনি ছিটকিনি খুলে বাইরে বেরিয়ে পড়েন। শুধু বাইরেই না, তিনি রাস্তায় বেরিয়ে পড়েন। রাস্তায় বেরোতে গিয়ে তার চোখে পড়ে মিনার, পাথরঘাটার গির্জা, দরগাতলা ইত্যাদি। সেগুলোকে পাশ কাটিয়ে তিনি চলে যান লাল দিঘি তার পাড়ে। সেখানে অন্ধকারে জোনাকিরা বসেছে। জোনাকিদের দরবার যেমন জোনাকিরা ঝিকিমিকি করে চলে, সেরকমভাবে অন্ধকারের মধ্যেই তারা জ্বলছে এবং কবিকে অনুরোধ করছেন তারা ওই মানে বলতে পারো জোনাকি দেখেছো তো নিশ্চয়ই, তোমরা সবাই জোনাকি দেখেছো। আশা করি জোনাকি কাকে বলে সেটা নিয়ে দ্বিমত করার কিছু নেই। তো যাই হোক, সেই জোনাকিরা দরবার করে অন্ধকারের মধ্যে। আর দিঘির যে লাল দিঘির যে কালো জল কবিকে অনুরোধ করে কবিতা শোনাতে। আর প্রকৃতির যত না ঘুমানোর দল, না ঘুমানোর মানে এই রাত্রিবেলা জেগে থাকে কারা? এই যে জোনাকিরা, পেঁচার দল, জোনাকির দল, হ্যাঁ, বা রাত্রিবেলাতেই কুঁড়ি থেকে আস্তে আস্তে ভোরের দিকে ফুল ফোটে, ধরে নাও তারাও সারা রাত জেগে আছে। অর্থাৎ ফুল, পাখি সবাই কবির শ্রোতা, আর তারা শুনতে চায় কবির কবিতা। কোনো মানুষ কিন্তু শুনতে চাইছে না, কবির কবিতা শুনতে চাইছে প্রকৃতির মধ্যে থাকা ফুল, পাখি, জল, এরা। তাই তাদের আবদার কবিকে সামলাতেই হয়। কবিতার মনের কথা কবিতার মোড়কে তার পকেট থেকে ছড়ার বইটি বার করেন এবং পাখির কাছে ফুলের কাছে সেটি শোনাতে থাকেন। আর কবিও এই কবিতার মাধ্যমে তার মনের কথাটা বলেছেন আমাদের পাঠকদেরকে, যে তিনিও তার কবিতা এই প্রকৃতির মধ্যে পাঠ করে বা পড়ে যেন আনন্দ পান এবং প্রকৃতি থেকেই তার রসদ তিনি খুঁজে পান। অর্থাৎ একদম যে গ্রাম বাংলার পরিবেশ যেটা তাকে টানে শহরে থাকার পরেও, সেই পরিবেশটা সম্পর্কে তিনি বলতে চেয়েছেন এখানে। এবং সেখানে তিনি খুব স্বচ্ছন্দ তার কবিতা পাঠ করে।
এক্ষেত্রেও তাই, পাখির কাছে ফুলের কাছে যদি নামকরণ আমরা দেখতে চাই, এই কবিতাটার কেন এরকম নামকরণ, তাহলে আমরা দেখতে পারবো একটি চাঁদনি রাতের বর্ণনা এখানে কবি দিয়েছেন। অপরূপ প্রকৃতি, সেই অপরূপ প্রকৃতির ডাকে মাঝরাতে তিনি বিছানা ছেড়ে উঠে শহরের নির্জন রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। নির্জন রাস্তা এখন তোমরা দেখতেই পাবে, লকডাউনের বাজার তো সেরকম নির্জন রাস্তা। তখন তো আর লকডাউনের ব্যাপার ছিল না, নর্মালি রাত্রিবেলায় নির্জন থাকে শহর বা গ্রাম। সেই রাত্রিবেলা নির্জন রাস্তায় শহরে তিনি ঘুরে বেড়াচ্ছেন। নানা জায়গায় ঘুরে কবি যখন লাল দিঘির কাছে পৌঁছলেন, তখন সেই লাল দিঘির কালো জল তাকে কবিতা পড়তে অনুরোধ করে এবং পাখির দল, ফুলের দল সব চিৎকার করে ওঠে বা কলরব করে ওঠে। কবিতার মধ্যেই আছে, দেখবে সব কলরব করছে। ওই দিঘির কথায় উঠল হেসে ফুল পাখিরা সব, কাব্য হবে ঝুলল কলরব। তো সবাই, ফুল পাখি সবাই কলরব করে ওঠে যে কাব্য হবে করে। তাদের সেই আবদার মেনে নিয়ে কবিতার পকেট থেকে ছড়ার বইটি বার করেন এবং তারপর পাখি ও ফুলের কাছে তার মনের কল্পনাগুলিকে বা মনের কথাগুলিকে কবিতার আকারে মেলে ধরেন। এই কবিতার মূল বিষয়বস্তু পাখি, ফুল সহ প্রকৃতির নানা বিষয়বস্তু আর কি। আমরা যদি বিষয়বস্তু বলি, পাখিকে, ফুলকে বা উপকরণ বলতে পারো। প্রকৃতি তো আমাদের পারিপার্শ্বিক অবস্থান নিয়ে প্রকৃতি, তো এরাই কবির মূল বিষয়বস্তু আর কি। তো তাদের কাছে কবি তার হৃদয়ের কথা প্রকাশ করেন এই ফুলের কাছে, পাখির কাছে। তাই বলা যায় যে এই কবিতাটির নামকরণ বা বলতে পারো সমগ্র কাব্যগ্রন্থটির নামকরণ খুব প্রাসঙ্গিক, কারণ যেন কবি সেই পাখির কাছে, ফুলের কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছেন প্রকৃতিকে ভালোবেসে, এরকম গোছের একটা ব্যাপার। তো এই হলো কবিতার বিষয়বস্তু, নামকরণ, যাই বলো না কেন, কবি পরিচিতি। তো এবার এখান থেকে আমরা কয়েকটি শব্দ, তার অর্থ দেখে নেব, যেগুলো মোটামুটিভাবে আমরা একটু আমাদের কঠিন মনে হয়েছে। তো যেমন গোলগাল মানে ভরাট, বলে না গোলগাল, মুখখানা বেশ গোলগাল মানে ভরাট। ছিটকিনি মানে দরজা জানলা বন্ধ করার হুক, বা আগেকার দিনে বলতো হুড়কো আর কি। ঝিম ধরা মানে অবসন্ন, আমাদের মাথা মাঝে মাঝে ঝিম ধরে যায়, মানে এটা ক্লান্তি আসে, অবসন্নতা আসে, সে অবসন্ন ব্যাপার ভাব। মিনার মানে সৌধ, গির্জে মানে গির্জা, খ্রিস্টানদের যেখানে উপাসনা করা হয় গির্জা, তোমরা জানো। দরগাতলা, দরগাতলা অর্থাৎ পীরের কবর ও তার সংলগ্ন স্মৃতি মন্দির বলতে পারো। মুসলিমদের যে পীর থাকেন সেই পীরের কবরের স্থান ও তার পাশেই যে স্মৃতি রক্ষার্থে তার জন্য যে সৌধ নির্মাণ করা হয় সেটা দরগাতলা। উটকো মানে অপরিচিত, দরবার মানে সভা, দিঘি মানে বড় পুকুর, তাকে দিঘি বলা হয়। গ্রামের দিকে থাকে, এখনও আছে অনেক গ্রামে। কলরব মানে কোলাহল, অর্থাৎ বহু লোকের সমবেত আওয়াজ আর কি, বা বহু পশু পাখির, যদি মানে পাখিদের বিশেষ করে কলরব শোনা যায়, অথবা ধরো অনেক লোকজন কথা বলছে, গুনগুন গুনগুন একটা কলরব, একটা চিৎকার চেঁচামেচি আওয়াজ, প্রচুর সমবেত আওয়াজ যাকে বলে। আর ছড়া মানে শিশুদের জন্য বা শিশু ভোলানো কবিতা ইত্যাদি। তো এইগুলো হচ্ছে আমাদের এই শব্দগুলোর অর্থ এই কবিতার মধ্যে, যেগুলো আমরা মোটামুটিভাবে পেয়েছি। এই হচ্ছে আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু। যদি মনে হয় যে বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়েছে, আমাকে কমেন্টে জানাতে পারো, আর যদি বুঝে থাকো তো খুবই ভালো। আর পরবর্তী পর্যায়ে আমরা এগুলোর প্রশ্ন উত্তর কীরকমভাবে কী করা যায় সেগুলো নিয়ে আলোচনা করব। আমি আগেও বলেছি, আমরা আগে টেক্সটটা কমপ্লিট করছি, পাঠ্যাংশগুলো কমপ্লিট করছি, সেগুলো বোঝার চেষ্টা করছি, তারপরে আমরা আস্তে আস্তে প্রশ্ন উত্তরের পর্বে আসব। তো আজকে এই পর্যন্ত থাক, আমরা পরের টপিক নিয়ে খুব শীঘ্রই ফিরছি। ভালো থেকো।